ভয়েস ফর রিফর্মকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজনের জন্য। এবং আমার মনে হয় যে অনেক বিষয় যে লোকসভা গুলো ছিল, অস্পষ্টতা ছিল, সেটা পরিষ্কার হবার একটা সুযোগ আসলে আমরা এই আয়োজন থেকে পেয়েছি। এবং আমি এটা নিশ্চিত জানি যে একটু আগে একজন পেশাদার এবং বিশেষজ্ঞ ব্যক্তি যা বললেন, এরপরে এই প্রকল্প নিয়ে এতদিন ধরে কথা বলেছেন এমন বহু মানুষের অন্তরাত্মা শুকিয়ে যাবে। কারণ তারা একটা মিথ্যা আশ্বাসের উপরে পুরো প্রকল্পটা দাঁড় করিয়েছিলেন যে 12 ফুট গভীরতায়, 12 মিটার পর্যন্ত গভীরতায় জাহাজ এখানে যেতে পারবে। এই কাল্পনিক একটা মিথ্যা কথার উপর ভর করে যে প্রকল্পটা দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে আসলে আমার সংশয় এখানে আসার আগে যা ছিল তার চেয়ে বহুগুণ বেড়েছে। এখানে আসার আগ পর্যন্ত আমার সংশয় কি ছিল? সংশয়গুলো যেটা পায়রা বন্দরের অভিজ্ঞতা আমাদের যা বলেছে, হুবহু একই রকম স্বপ্ন কিন্তু আমাদের দেখানো হয়েছে। এবং এখন আমাদের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন যে পায়রা বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিস্ফোরক। তাহলে আমরা কি চিহ্নিত করেছি যে কি কি কারণে বিস্ফোরণটা তৈরি হয়েছে, কিভাবে এই বিস্ফোরণটাকে আমাদের অর্থনীতি থেকে গেলানো হয়েছে, এবং কি কি স্বপ্ন দেখানো হয়েছে, যেটা আসলে ভুল প্রমাণিত হবার পরও আমরা হুবহু একই রাস্তায় আবারও হাঁটছি। তার মানে আমি বলবো যেটা, আমি বন্দর বিষয়ে কোনো বিশেষজ্ঞ না, কিন্তু আমি একটা প্রবণতা দেখে খুব অস্থিরতায় ভুগি যে এই সরকারের অনেক মানুষের, বিশেষ করে আমাদের মানে 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 তথ্যের দায়িত্বে যারা আছেন তাদের একটা বড় অংশের দেখি যে তারা বেশিরভাগ সমালোচনাকে উড়িয়ে দেন, কিংবা সেগুলো বিষয়ে তারা কথা বলেন অত্যন্ত অমর্যাদাকর ভাবে। কিন্তু তাদের কনসার্ন গুলো কি, তাদের বক্তব্যগুলো কি, যে তারা পরিষ্কার করে শুধু এটা বলেছে যে আপনারা কি কি বিষয়ে, প্রাইস সেন্সিটিভ তথ্য আমাদের দেওয়ার দরকার নাই, কিন্তু কি কি বিষয়ে আমাদের জানা দরকার, আপনারা কোন কোন বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন, বিশেষজ্ঞদের মতামত কি ছিল, আপনারা কোনো প্রপার অ্যাসেসমেন্ট করেছেন কিনা, সেই তথ্যগুলো জাতিকে জানাবেন। এবং আপনারা দেখেন যে এখন পর্যন্ত তারা আসলে আপনাদের জানিয়েছে কিনা, আমাদের জানিয়েছে কিনা যে আমরা এই সার্ভে পরিচালনা করেছি, আমাদের কাছে বৈজ্ঞানিক তথ্যপত্র এটা এটা আছে, কোন বিষয়ে আমাদের কাছে তথ্য এই, একজন ভূগোলবিদ এই কথা বলছেন, একজন অর্থনীতিবিদ এই কথা বলছেন। আমি একটা সোজা কথা বলি, আমি কোনো পেশাকে অশ্রদ্ধা করতে চাই না, কিন্তু একটা খুব বিখ্যাত একটা কথা আছে যে, এটা এক ফরাসি রাজনীতিবিদ, উনি ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন, ক্লেমেন্স, তিনি বলতেন যে যুদ্ধ এত জরুরি একটা ব্যাপার, এত জটিল একটা ব্যাপার, এটা শুধু জেনারেলদের উপরে ছেড়ে দেওয়া চলবে না। আপনি যদি বিনিয়োগ আনা থাকে শুধু আইবিএর ছাত্রদের উপরে ছেড়ে দেন, শুধু ইঞ্জিনিয়ারদের উপরে ছেড়ে দেন, আপনার ওই দেশ ডিজাস্টার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ গোটা অর্থনীতির যে একটা বৃহৎ চিত্র, সেই বিষয়টা বহু ক্ষেত্রে একজন বিনিয়োগকারীর থাকে না, একজন বিনিয়োগ বিশেষজ্ঞের থাকে না। তিনি ভাবেন নগদ লাভ কৃষি আছে, কি কি জায়গাতে দ্রুত আকর্ষণ করা যাবে। কথার কথা, পায়রা বন্দরের বিনিয়োগের লাভ দেখে যারা যারা এই দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন, সেই কোম্পানিগুলো কারা হবে? তারা বুঝবে যে এই দেশটা একটা দুর্বল দেশ, এখানে ব্যবস্থাপনা বলে কিছু নাই, এখানে আনাম সাহেবের মতো যারা বিশেষজ্ঞ আছেন তাদের কনসাল্ট করা হয় না, ফলে এই দেশে খুব সহজে শিকারী ধরনের লগ্নি পুঁজি ব্যবসা করা যাবে। আমরা জাস্ট জানতে চাই, আমি আমি আমার ব্যক্তিগত একটা ইয়ে থেকে বলি যে আমরা কি বিনিয়োগ বিষয়ে যারা কাজ করছেন বাংলাদেশে, তাদের কাছে কখনো শুনেছি যে তারা বাংলাদেশের স্থানীয় যারা উদ্যোক্তা, যারা বস্ত্র উৎপাদন করেন, যারা খাদ্য রপ্তানি করেন, যারা কৃষি রপ্তানি করেন, কিংবা অন্য নানান ধরনের আমদানি রপ্তানির সাথে জড়িত, তাদের সাথে বসেছেন, তাদের কাছে শুনেছেন যে এই এই সমস্যা তারা বন্দর ব্যবহার করতে গিয়ে ফেস করেন? আপনি কিন্তু দেখবেন এরকম কোনো সভা নাই। আমি জানি না, আমার পাশে একজন মানে ব্যবহারকারী একজন উদ্যোক্তা বসে আছেন, আমি পত্রিকা নিয়মিত ঘাটার চেষ্টা করেছি যে এখন পর্যন্ত আমাদের আশিক সাহেব একটা মিটিং করেছেন কিনা স্থানীয় উদ্যোক্তাদের সাথে। এখন বিদেশি বিনিয়োগ বলতে আসলে দুই ধরনের বিনিয়োগ হয়। একটা বিনিয়োগ হচ্ছে আপনার দেশের বিনিয়োগকে শক্তিশালী করবে, আপনার দেশের স্থানীয় বিনিয়োগকারীদের শক্তিশালী করবে। আরেকটা ধরনের বিনিয়োগ হচ্ছে শিকারী বিনিয়োগ, যেটা আপনার দেশে এসে খুব দ্রুত আপনার অবকাঠামোকে ধ্বংস করে তার মুনাফাটা করে সে চলে যাবে, কিংবা স্থায়ীভাবে যে কেউ। আমি একটা উদাহরণ দেই, বাংলাদেশের খুবই সফল এবং যোগ্য একটা প্রতিষ্ঠান ছিল পেট্রো বাংলা। 1992 সালে, আমি আপনাদের তথ্য দিই, 1992 সালে পেট্রো বাংলা একটা খুব খনন করতে খরচ করতো 33 কোটি টাকা, এবং পেট্রো বাংলা তখন পর্যন্ত কোনো দুর্ঘটনা না ঘটিয়ে সফলভাবে বাংলাদেশের গ্যাসের চাহিদা মেটাচ্ছিল, নিজেকে বিকশিত করছিল। পেট্রো বাংলার বিশেষজ্ঞরা সারা দুনিয়াতে কাজ করতো, তাদের চাহিদা ছিল। বিদেশি বহু কোম্পানি নানান দেশে
তাদেরকে ডেকে নিয়ে যেত, আবার তারা পেট্রোবাংলাতে এসে জয়েন করতেন। এরকম অজস্র বিশেষজ্ঞকে আপনার পেট্রোবাংলায় পাবেন। এইরকম একটা যোগ্য প্রতিষ্ঠানকে বাংলাদেশকে 23টা ব্লকে ভাগ করে বিদেশি কোম্পানিগুলোর কাছে দেওয়া হলো। পেট্রোবাংলার সেই বিশেষজ্ঞরা বসে বসে থাকলেন। আজকে 92 সালে পেট্রোবাংলার যা যোগ্যতা ছিল, তার পেট্রোবাংলার লোকজন এটা বলেন যে তার 20% ক্ষমতা, কার্যদক্ষতা কিংবা যন্ত্রপাতি তার আর নাই। তার মানে এই যে ধীরে ধীরে পেট্রোবাংলার যখন জন্ম, পেট্রোনাসের তখন জন্ম মালয়েশিয়ার কাছাকাছি সময়ে দুইটাই যোগ্য প্রতিষ্ঠান ছিল। পেট্রোবাংলা আজকে ধসে গিয়েছে, বাপেক্স আজকে ধসে গিয়েছে, এবং পেট্রোনাস সারা দুনিয়াতে একটা যোগ্য প্রতিষ্ঠান হিসাবে বিকশিত হয়েছে। সারা দুনিয়ার নানান দেশে সে গ্যাস তেল আহরণ করে, উত্তোলন করে, অনুসন্ধান করে। একই কথা কিন্তু চট্টগ্রাম বন্দরের জন্য। আমি আপনাদেরকে এইভাবে বলি যে চট্টগ্রাম বন্দর এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা মধ্যযুগের যদি বিদেশি পর্যটকদের সাহিত্য দেখেন, আমাকে বলবেন যখন থামতে হবে, আমি ফাংশনে যাবো, বলবেন যখন তার 3 মিনিটের মধ্যে থামবো। মধ্যযুগে একাধিক পর্যটকের লেখার মধ্যে এই কথাটা পেয়েছি। একজন বলছেন যে বাংলার সুলতান অত্যন্ত শক্তিশালী, কারণ আশেপাশের সবগুলো রাজ্য চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করে। মানে এটা তিনি বিহারের কথা বলছেন, তিনি উড়িষ্যার কথা বলছেন, তিনি আসামের রাজ্যগুলোর কথা বলছেন, ত্রিপুরার কথা বলছেন, যে এই সবাই যেহেতু চট্টগ্রাম বন্দরের উপর নির্ভরশীল, ফলে চট্টগ্রাম বন্দরের উপর নিয়ন্ত্রণের কারণে বাংলার সুলতান শক্তিশালী, এবং তিনি তাদেরকে করের বিনিময়ে, খাজনার বিনিময়ে এটা ব্যবহার করতে দেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চট্টগ্রাম বন্দর কোনো ভুইফর বন্দর না। বাংলাদেশের আশেপাশের প্রতিবেশী রাজ্য সেগুলো তখন স্বাধীন ছিল, সেগুলো এখন আজকে অন্য রাষ্ট্রের মধ্যে অন্তর্গত। এখনো তারা কৌশলগত ভাবে চট্টগ্রাম বন্দরের উপর নির্ভরশীল। এই বন্দরটার একটা বিপুল সম্ভাবনা আছে ভবিষ্যতে, যদি আমরা এটাকে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ ঘটাই এবং কৌশলগত ভাবে সে অন্য রাষ্ট্রের মতো থাকুক, কিন্তু সেখানকার বিনিয়োগ, সেখানকার কৌশলগত সুবিধা সেগুলোতে আমরা ইতিবাচক থাকি। আমরা কিন্তু ঠিক উল্টো কাজটা করছি। এবং আজকে আমরা দেখলাম একজন বিশেষজ্ঞ যে কথাটা বলেন, আমি সেই কথাটাই বলতে চাই। আপনারা দেখেন যে আজকে যে প্রেজেন্টেশন এখানে হলো, একটা লাইন বলা হলো যে চট্টগ্রাম বন্দরের এনবিআর নিয়ে। যে কোনো ব্যবসায়ীর সাথে আমি অন্তত 2 ডজন ব্যবসায়ীর সাথে আলাপ করেছি চট্টগ্রাম বন্দর নিয়ে, যখন কথা হয়, আপনার সাথে কথা বলে ভালো লাগতো। কেউ আমাকে বলেন নাই যে প্রথম তাদের চিন্তা হচ্ছে এই কন্টেনার হ্যান্ডেলিং নিয়ে। আমি আসলে, যেহেতু আমার স্যাম্পল সাইজ ছোট, আমি এটাকে নিশ্চয়তা দিয়ে বলছি না। তারা বলছেন এটা সমস্যা, ঝামেলা, কিন্তু তাদের কাছে 1 নম্বর কনসার্ন কি? এনবিআর। টাকা না দিলে সেখানে 12 দিন, 13 দিন, ভালো 20 দিন ড্যামারেজ দিতে অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে আপনি যদি বিদেশি বিনিয়োগ আনতে চান, আপনার 1 নম্বরে কোথায় হাতের কথা ছিল? আপনার হাতের কথা ছিল এনবিআর। আপনি সেখানে কাস্টমস, হ্যাঁ কাস্টমস, আপনি সেখানে আদৌ হাত দেননি। এবং আপনি বলছেন যে যদি আপনি বন্দর ঠিক করেন, কাস্টমস নাকি অটোমেটিক্যালি চাপ তৈরি হবে। এতদিন পরে একটা ব্যাখ্যা আজকে পাচ্ছি আমরা সোহেলের কাছ থেকে। এরা পর্যন্ত কিন্তু আমরা ওনাদের কাছ থেকে এই ব্যাখ্যাটা পাই নাই। তো ওনারা ঘোরার আগে গাড়ি জুতবেন, আগে আসলে মানে এই ইয়েটা ঠিক করবেন। পুরো উল্টো কিন্তু হওয়ার কথা ছিল। আপনি রাস্তা ঠিক করেন, আপনি চাঁদাবাজি বন্ধ করেন, তাহলে পুরো প্রক্রিয়াটা অনিবার্যভাবে ঠিকঠাক পর্যায়ে হচ্ছিল। আমি সংক্ষেপে আর কয়েকটা পয়েন্ট বলি। কোন কোন দেশ বিদেশি, আমি কিন্তু বিদেশিদেরকে বন্ধ দেওয়ার আদৌ বিপক্ষে না, প্রযুক্তিগত উন্নয়নের খুবই পক্ষে। এই এক্সচেঞ্জ গুলো খুব জরুরি। আমি সংক্ষেপে যে জিনিসটা বলতে চাই, আপনারা খেয়াল করেন, সিঙ্গাপুর একটা ছোট দেশ, পুরোটাই একটা বন্দর। সিঙ্গাপুরের বন্দরের অভিজ্ঞতা আমাদের চাইতে অনেক নবীন, অনেক নবীন। 60-এর দশকে আসলে বন্দর হিসেবে তার যাত্রা শুরু, মানে আধুনিক একটা বন্দর হিসাবে। খেয়াল করেন, সিঙ্গাপুরের চারদিকটাই বন্দর, কিন্তু সিঙ্গাপুর বিদেশি অপারেটরদের ডাকে না, তাদের কাছ থেকে টেকনিক্যাল সাহায্য নেয়, তাদেরকে কোথাও কোথাও খুব সামান্য কিছু জায়গাতে গৌণ অংশীদার বানায় রাখে। কারণ সে জানে একটা ছোট্ট দেশ, তার ওই জায়গাটাতে তার নিয়ন্ত্রণ রাখা দরকার। অন্যদিকে ভিয়েতনাম, তার একটা লম্বা, অনেক অজস্র বন্দর বানানোর মতো ভূখণ্ড তার আছে। দুইটা দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য দুইটা দেশকে আলাদা করছে। যে ভিয়েতনাম বহু বিদেশি অপারেটরকে দেখেছে। প্রত্যেকটা বিদেশি অপারেটর, আপনি চাইলে ইন্টারনেটে আসলে ওই বিদেশি বিনিয়োগকারীদের সাথে চুক্তির ধরনটা কি, ভিয়েতনাম সরকার কি পাচ্ছে, কি কি ধরন, আপনি সেন্সিটিভ তথ্যগুলো পাবেন না, একটু মোটা দাগের বিষয়গুলো আপনি জানতে পারেন। কারণ দুইটা দেশের ভৌগোলিক গড়ন সিঙ্গাপুরকে বাধ্য করেছে। সিঙ্গাপুর একটা পুঁজিবাদী দেশ, আর ভিয়েতনাম একটা সমাজতন্ত্রী দেশ। খেয়াল করেন, পুঁজিবাদী দেশটা তার বন্দর উন্মুক্ত করে দিচ্ছে না, আর ভিয়েতনাম একটা সমাজতন্ত্রী দেশ, তার যেহেতু বহু বন্দর করার মতো জায়গা আছে, সেটা উন্মুক্ত করে দিচ্ছে। তার মানে আমাদের চট্টগ্রামে যেহেতু জায়গা খুব কম, এক, পলির একটা ভয়ঙ্কর সংকট আমাদের দেশে আছে, দুই, এবং
আমাদের এই উপকূল অত্যন্ত ছোট, আমরা খুব বেশি বন্দর বানাতে পারবো না। সেই কারণে অনেক কৌশলগত কারণেই প্রধানত আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে, আপনারা দেখুন একটা বড় অংশের দেশ এইরকম বাস্তবতার মধ্যে যারা থাকে, তারা একটা রাজনৈতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণের কারণে ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থে এটাকে সংকীর্ণ করে রাখে। তারা অগ্রগতি চায়, আমিও অগ্রগতি চাই, আমি চাই সর্বাধুনিক যন্ত্রপাতি এখানে থাকুক, কিন্তু এটার নিয়ন্ত্রণটা যেন আমাদের কাছে থাকে এবং এটা যেন স্বচ্ছ থাকে। এবং আমি যে কথাটা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আজকের প্রেজেন্টেশনে নাই, কিন্তু এটা একটা অন্তর্নিহিত, এর মধ্যে একটা ব্যথা আছে। সেই ব্যথাটা হচ্ছে আমরা পারি না ভাই, আমাদের দিয়ে হবে না ভাই, আমরা দুর্নীতি পরায়ণ ভাই, আমরা অনেক দিক দিয়ে দেখছি, এটা ঠিক না ভাই। একটা জিনিস মনে রাখবেন যে দুর্নীতি অন্য অনেক কিছুর মতো, ইঞ্জিনিয়ারিং যেমন একটা বিজ্ঞান, দুর্নীতি বিষয়ক একটা আসলে বিজ্ঞান বিকশিত হয়েছে। দুর্নীতিকে আপনি পড়তে পারবেন, দুর্নীতিকে আপনি বিজ্ঞানসম্মত ভাবে বিশ্লেষণ করতে পারবেন, কোন কোন জায়গায় হাত দিলে কি কি দুর্নীতিকে আপনি চিহ্নিত করতে পারবেন, সেটা কতগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি আছে। এবং সেই স্বীকৃত পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে আজকে ওইখানকার যে কাস্টমস, এই পর্যন্ত দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন, এই কন্টেইনার হ্যান্ডেলিং এর দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন, সেটা প্রত্যেকটা একটা প্রক্রিয়াগত বিষয় আছে। এবং এই বিষয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক সুমাইয়া খায়ের একটা অসাধারণ বই আছে, সেখানে আসলে এই আন্তর্জাতিক পদ্ধতিগুলো কিভাবে তৈরি করা হয়েছে, কি কি দেশের অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিভাবে বাংলাদেশের সেটা ব্যবহার করা সম্ভব, খুবই দারুণ। আমি ওই বইটা পড়েই প্রথম জানলাম যে দুর্নীতি আসলে একটা বিজ্ঞানসম্মত ভাবে পাঠ করার যোগ্য একটা বিষয়। জি, এটাকে সায়েন্স ঠিক বলা মুশকিল, কারণ সায়েন্সে যেমন 2 দিয়ে যোগ করলে সবসময় 4 হবে, ব্যাপারটা এরকম না, কিন্তু 4-এর কাছাকাছি হবে সবসময়, ফলে সায়েন্সের কাছাকাছি কিছুটাই বলা যায়। আমি এটাই বলবো, চট্টগ্রাম বন্দর নিয়ে আপনারা যদি ভালো করতে চান, তাহলে যেভাবে আমাদের দেশে কিছু ভালো প্রতিষ্ঠান আছে ঠিক সেভাবে ভালো করতে হবে। আর যদি খারাপ করতে চান, এখন যেভাবে একটা খুবই অস্বচ্ছ কায়দায় আমরা সেটা দিচ্ছি এবং আমরা কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করার পর আমরা জানবো যে কিছু হয় নাই,